নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি কলমে রিমিতাকর। ইন্দ্রনাথ চুপ করে আছে। অমিতা দেবস্মিতার উত্তেজনা পারদ ক্রমশ বাড়ছে। শেষ পর্যন্ত অমিত অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ইন্দ্রনাথ, তুমি কি অর্ণবের কথা জানো? অর্ণব তো আমার মামাতো দাদা, নিজের মামা নন, মায়ের খুড়তুতো দাদার ছেলে। ছোটবেলায় সে আমার সব থেকে কাছের দাদা ছিল। দুবাড়িতে খুব যাতায়াত ছিল। তার সাথে কি তোমার নিরুদ্দেশের পরেও যোগাযোগ ছিল? ইন্দ্রনাথ নিরুত্তর। কিছুক্ষণ থেমে বলল, নিরুদ্দেশের পর প্রথম 2 বছর ছিল, তারপর অর্ণবদার যোগাযোগ করেনি, সব সম্পর্ক কেটে দিয়েছিল। তুমি কি জানতে ও মৈত্রীকে বিয়ে করেছে? না, পরে শুনেছি। কার থেকে শুনেছ? আমার এক কলিগ কলকাতায় গিয়ে খবরটা এনেছিল। অর্ণব তাহলে জানতো তুমি কোথায় কেন গিয়েছিলে? এখন কোথায় আছি, কি করছে অর্ণবদা জানে না। কিন্তু কিন্তু কি? কিছু না, আজ ফোনটা এখন রাখে মিস্টার সরকার। এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। তা বললে তো হবে না, শুরু যখন করেছো তখন শেষ তো তোমাকেই করতে হবে। তাছাড়া আরেকটা কথাও আমার জানা দরকার, তুমি মেঘাকে বাবার পরিচয় দিতে চাও না কেন? বাবার পরিচয় ওর দরকার নেই। মেঘার বাবা অর্ণবদা। শুধু শুধু ওর জীবনে জটিলতা বাড়িয়ে লাভ কী? দেবস্মিতার ধৈর্যচ্যুতি ঘটে। কিছু কিছু ভাষা সম্ভাবনা তার উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ইন্দ্রনাথকে নির্দোষ ভাবতে সে কখনো পারেনি। যে মানুষ কেবল নিজের সাধনায় সিদ্ধি লাভের জন্য প্রিয় মানুষদের ছেড়ে চলে যেতে পারে, সে কখনো ভালো মানুষ হতে পারে না। যাই হোক, দেবস্মিতা ফোনটা নিয়ে বেশ কড়া স্বরে বলল, শুনুন, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কোথায় কেন গিয়েছিলেন সে কথা কি অর্ণবদা জানতেন? শুধু মাত্র হ্যাঁ বা নাতে উত্তর দিন। আপনার অনেক কথা আমরা শুনেছি, আর বিশেষ কিছু শোনার নেই। এটুকু জানলে বাকিটা বুঝে নেব। ইন্দ্রনাথ দেবস্মিতার সাথে কথা বলতে বিশেষ স্বচ্ছন্দ বোধ করেন না। তার কারণ দেবস্মিতা কেবল তার প্রাক্তন স্ত্রী মৈত্রীর বান্ধবী নয়, সে তার সহকর্মীর স্ত্রী। অবশ্য তার থেকেও বড় কথা, ইন্দ্রনাথ ইতিমধ্যে উপলব্ধি করেছে যে তার প্রতি দেবস্মিতার মনে একরাশ অভিযোগ আর ক্ষোভ জমা রয়েছে, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যে কোনো সময় করতে পারে। তাই সে দেবস্মিতার সাথে কথা বলতে কিছুটা হলেও ভয় পায়। কিন্তু এইভাবে ফোন ধরে দেবস্মিতা প্রশ্ন ছুড়ে দিলে ইন্দ্রনাথ সে প্রশ্ন উত্তর দিতে বাধ্য। মিথ্যে বলেও লাভ নেই, কারণ এত বছর পরে এসে বোধহয় আত্মপক্ষ সমর্থনের দরকার পড়ে না। যাই হোক, ইন্দ্রনাথ আমতা আমতা করে বলল, অর্ণবদা জানতো আমি একমাত্র ওর সাথেই পরামর্শ করে এত বড় সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম। দেবস্মিতার হাত থেকে ফোনটা যেন পড়ে যাচ্ছিল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মৈত্রীর কাছ থেকে সে সব শুনেছে। ইন্দ্র চলে যাওয়ার পর কী কী ঘটনা ঘটেছিল, কীভাবে ইন্দ্র চলে যাওয়ার পর তার বাবা মা মারা গিয়েছিলেন, কীভাবে ছোট বাচ্চা নিয়ে মৈত্রী অথই জলে পড়েছে, সব শুনেছে। অর্ণব তখন কিভাবে মৈত্রীকে সাহায্য করেছিল তাও শুনেছে। কিন্তু অর্ণব কেন তখন মৈত্রীকে ইন্দ্রর কথা বলল না? দেবস্মিতার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ইন্দ্রনাথকে আর কি জিজ্ঞেস করবে ভাবছে, এমন সময় অমিত তার হাত থেকে ফোনটা নিয়ে বলল, ইন্দ্রনাথ, অনেক রাত হয়েছে, এখন ফোনটা রাখি। ওপারে ইন্দ্রনাথের কাতর গলা ভেসে এলো, ডক্টর সরকার, আপনি আমার দাদার মতো, প্লিজ আমার কথাগুলো অর্ণবদাকে বলবেন না, তাহলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে। অমিত গম্ভীর গলায় বলল, অনেক আগেই বোধহয় অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ওকে, গুড নাইট। ইন্দ্রনাথ আর কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অমিত ফোনটা কেটে দিল। দেবস্মিতা সোফায় বসে মাথা নিচু করে বসে আছে। অমিত ফোনটা ছাড়ার পর সে অসহায় মুখে অমিতের দিকে তাকায়, শান্ত গলায় বলল, কিছু বুঝলে? সোফায় ধপ করে বসে পড়ে বিরক্তি মাখা গলায় অমিত বলল, না, তোমার বন্ধুর ব্যাপার, এবার তুমি বোঝো, আমাকে প্লিজ ছেড়ে দাও। আমি আর ইন্দ্রনাথকে ফোন টোন করতে পারবো না। অর্ণব সব জানে, অথচ ইন্দ্রনাথকে না জানিয়ে একদিন হঠাৎ সে তার স্ত্রীকে বিয়ে করে নিল। এসব কি আমার মাথায় ঢুকছে না। না গো, ব্যাপারটা তেমন না। মৈত্রী আমাকে বলেছে, ইন্দ্রদা চলে যাওয়ার পর অর্ণব পুরো সময় ওর পাশে ছিল, অনেক সাহায্য করেছে। ও বিয়ে না করলে মৈত্রী কোথায় যেত? মেয়েকে কিভাবে মানুষ করত? কিন্তু তাই বলে আত্মীয়ের মধ্যে ছোটো ভাইয়ের স্ত্রীকে দাদা দুম করে বিয়ে করে নেবে, এটা তোমার খুব স্বাভাবিক মনে হচ্ছে? কি জানি গো, কিছুই তো বুঝতে পারছি না। আমি ভাবছি অর্ণবকে সোজাসুজি জিজ্ঞেস করব। অমিত প্রায় ধমক দিল, একদম না, তুমি আর এইসব ব্যাপারে একদম জড়াবে না। ইন্দ্রনাথের খবর পাওয়া গেছে, সে কথা মৈত্রী জেনে গেছে, ব্যাস, তোমার আর কোনো দায় নেই।
মৈত্রী না বললে আর ইন্দ্রনাথকে ফোন করতে বলবে না। পুরো ব্যাপারটা খুব সন্দেহজনক লাগছে। আগের দিন ইন্দ্রনাথ যখন ওর নিরুদ্দেশ পুরো ঘটনা খুলে বলল, তখন কিন্তু একবারও অর্ণবের নাম সে করেনি। আজ আবার হঠাৎ বলল অর্ণব সব জানে। এটাই তো আমার কাছে রহস্য লাগছে। সামথিং ইজ রং, আমাকে জানতেই হবে। অমিত উঠে পড়ল, স্ত্রীর দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, 12:30 বেজে গেছে, গুড নাইট। তুমি যে এই রহস্য সমাধান না করে শান্তি পাবে না তা আমি জানি। তোমার যা ইচ্ছা তাই করো, আমি শুতে গেলাম। সত্যি দেবস্মিতা ভয়ানক অস্বস্তিতে পড়ে গেল। প্রথম দিন মৈত্রী যে কথাগুলো বলেছিল সেগুলো বারবার ভাবল। মৈত্রীকে অর্ণব কীভাবে সাহায্য করেছে, পাশে দাঁড়িয়েছে মনে করল। মৈত্রী নিজে মুখে বলেছে অর্ণব না থাকলে সে আর তার মেয়ে ভেসে যেত। তাহলে সেই অর্ণব কী করে পারল এত বড় সত্যিটা মৈত্রীর কাছে গোপন করতে? দেবস্মিতার মনে প্রশ্নের ঝড় উঠছে। কলকাতায় থাকলে সে হয়তো কাল সকালেই মৈত্রীর বাড়ি চলে যেত, কিন্তু সে উপায় নেই। ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল রাত প্রায় 1টা। রাধিকাকে ফোন করা যাবে না, তবে কাল সকালে রাধিকার সাথে তাকে একটা পরামর্শ করতেই হবে। রাধিকা কলকাতায় আছে, সুতরাং ওকে মৈত্রীর বাড়ি গিয়ে অর্ণবের মুখোমুখি হতে হবে। একটা প্রায় বিনিদ্র রাত কাটিয়ে অমিত ইনস্টিটিউটে বেরিয়ে যাওয়ার পর দেবস্মিতা রাধিকাকে ফোন করল। আজ শনিবার, রাধিকার অফিস ছুটি, সুতরাং কথা বলতে অসুবিধা নেই। যাই হোক, দেবস্মিতার মুখে পুরো ঘটনা শুনে রাধিকা অগাধ জলে পড়ল। সব কিছু গুলিয়ে সে আবার দেবস্মিতার মতো প্রথম থেকে ভাবতে বসল এবং অবাক হয়ে জিজ্ঞেস করল, ইন্দ্র কি অর্ণবকে বলেছিল মৈত্রীকে বিয়ে করে নিতে? আর বললেই বা অর্ণব বিয়ে করবে কেন? তার তখন সদ্য ডিভোর্স হয়েছে, এত তাড়াতাড়ি বিয়ে কি কারণ হতে পারে? রাধিকার প্রশ্নের উত্তরে দেবস্মিতার কাছে নেই। সেও কাল সারা রাত এই প্রশ্নের উত্তরে খুঁজেছে। সে শুধু বলল, তাই তো ভাবছি মৈত্রীর অসহায়ত্বের সুযোগ কিভাবে অর্ণব নিল। কিন্তু অর্ণবের কী স্বার্থ? একটা বাচ্চা সময়ের ছোট ভাইয়ের বউকে বিয়ে করে ওর কী লাভ হলো? তাহলে কি ইন্দ্রদা অর্ণবকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল? ওসব অন্ধকারে ঢিল ছুঁড়ে লাভ নেই, আমাদের আসল সত্যিটা জানতে হবে। যদিও আমার বর বলেই দিয়েছে এসব ব্যাপারে তুমি থাকবে না, কিন্তু না জেনে থাকি কী করে বলতো? মৈত্রী যে আমার সেই ছোট্টবেলার বন্ধু, ওকে কেউ বছরের পর বছর ঠকিয়ে যাবে সেটা কি মানা যায়? তুই তো রবিবার মানে কাল মৈত্রীর বাড়ি যাচ্ছিস, তোকে কাল সব সত্যি জানাতে হবে। সোজাসুজি অর্ণবকে প্রশ্ন করবে। রাধিকা বলল, দেবু তোর সাহস আছে সত্যি, কিন্তু তুই বড্ড সরল। আমি মৈত্রীর বাড়ি গিয়ে মৈত্রীর সামনে ওর বরকে এসব কথা জিজ্ঞেস করব? তারপরে যদি সে সত্যি কথা বলে সেগুলো মৈত্রী মানতে পারবে? যদি ওর সম্পর্কে চিড় ধরে? আমি জানি অর্ণবকে জড়িয়ে মৈত্রী বেঁচে আছে। মৈত্রী নিজে বলেছে অর্ণবের মতো কেউ তাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। আমাদের জন্য মৈত্রীর জীবনে যেন ঝড় না আসে। দেবস্মিতার খেয়াল হলো সত্যি সেদিকটাও ভেবে দেখেনি। কি করা উচিত ভেবে না পেয়ে সে বলল, তাহলে উপায়? আমি ভাবছি অর্ণবের সাথে আমি আলাদা করে কথা বলবো। কিন্তু নম্বর কোথায় পাবো? ফোনে কথা বলবি? না না, সামনাসামনি কথা বলবো। ফোনে সত্যি মিথ্যে যাচাই করা যায় না। কিন্তু মৈত্রীকে কিছু জানানো যাবে না? একটা কোনো রেস্টুরেন্ট বা কোথাও বসে বলতে হবে। তোর কোথায় অর্ণব দেখা করবে যদি না করে? সে আমি ঠিক ম্যানেজ করে নেব। এত বছর মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, কথা বলে এটুকু করতে পারবো না? কিন্তু সমস্যা হচ্ছে অর্ণবের নাম্বার কী করে পাবো? আমার কাছে আছে। কাল বিকেলে অর্ণবের ফোন থেকে মৈত্রী আর অর্ণব ফোন করেছিল। নম্বরটা শিগগির পাঠা, এক্ষুনি কথা বলতে হবে। কাল বিকেলে মৈত্রীর বাড়ি যাব, অর্ণবকে বলবো আজ বিকেলে বা সন্ধ্যায় দেখা করতে। একান্ত না পারলে কাল সকালে কথা বলবো। সে পাঠিয়ে দিচ্ছি, তুই কথা বলে আমাকে জানাস কি কথা হলো, রাজি হলো কিনা। আচ্ছা, এখন ফোনটা রাখ, আগে অর্ণবকে ফোনটা করি। ফোনটা রাখার মিনিট 15 পর রাধিকা আবার দেবস্মিতাকে ফোন করলো, গলা একরাশ উচ্ছ্বাস। দেবু কেল্লাভ হতে। অর্ণব বিকাল 5:30টায় সময় দিয়েছে, রাজি হয়েছে। তুই কি বললি? বললাম মৈত্রীকে নিয়ে আপনার সাথে আমার কিছু আলোচনা আছে, তাছাড়া মেঘার বিষয় মানে ওর বাবার সাথে ওর কথা বলার ব্যাপারে কিছু জানার আছে। আমাকে বললো ওদের বাড়ি যেতে। আমি বললাম কাল যাচ্ছি, কিন্তু এসব কথা তার মৈত্রীর সামনে বা মেঘার সামনে বলা ঠিক হবে না, তাই যদি আজ ঘন্টাখানেক সময় দেন। রাজি হয়ে গেল? ঠিক তা না, প্রথমে বললো মেঘার সাথে ওর বাবার কথা বলানোটা বোধহয় ঠিক হবে না। জাস্ট অমিতবাবু ইন্দ্রনাথকে চিনতো বলা ভালো। আমি বললাম তাই যদি হয় তবুও কিছু আলোচনার দরকার। তখন অগত্যা রাজি হলেও হয়তো আমার সাথে একা দেখা করতে অর্ণবের একটু অস্বস্তি হচ্ছে। যাই হোক, আমি ছাড়বার পাত্রী নই। বলেছি একটা রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে কথা বলে নেব। হাজরা মোড়ে দাঁড়াতে বলেছি। যাক বাবা, শান্তি। কিন্তু একা সব জিজ্ঞেস করতে পারবি তো? প্রশ্নগুলো মনে করে নে।
তুই সঙ্গে থাকলে ভালো হতো, কিন্তু কুছ পরোয়া নেই, আমি ঠিক পারবো। চিন্তা করিস না, তোকে ঘুরে এসে ফোন করবো, এখন রাখছি। ঘড়ির দিকে তাকিয়ে দেবস্মিতা দেখলো সবে 12টা বাজে। মানে এখনও ঘন্টা 6 তার অধীর আগ্রহে বসে থাকতে হবে। দেবস্মিতার চোখে মৈত্রীর কিশোরীবেলার ছবিটা ভেসে উঠল। আরও কত অঘটন মৈত্রীর জন্য অপেক্ষা করছে কে জানে। কোথাও কোনো ভুল হয়ে যাবে না তো? ভালো করতে গিয়ে কিছু খারাপ হয়ে যাবে না তো? দেওয়ালে টাঙানো মা দুর্গার বড় অয়েল পেন্টের দিকে তাকিয়ে দেবস্মিতা হাত দুটো কপালে ঠেকা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।